হ্যালো স্টুডেন্টস, এখন আমরা ভেক্টরের স্ট্রেট লাইন আলোচনা করব। স্ট্রেট লাইন ইন থ্রি ডাইমেনশনাল স্পেস অর্থাৎ ত্রিমাত্রিক দেশে সরলরেখা, এইটা আমরা আলোচনা করব। তো দেখো, প্রথম কথা হচ্ছে সরলরেখা কাকে আমরা বলবো? যে একটি বিন্দু থেকে একটি নির্দিষ্ট অভিমুখে যদি বিন্দুটি গতিশীল হয়, নির্দিষ্ট অভিমুখে যদি একটি বিন্দু গতিশীল হয়, তবে ওই বিন্দুর সঞ্চারপথকে আমরা কি বলি না সরলরেখা বলি। তো এখানে দেখা যাক একটি বিন্দু থেকে যদি বিন্দুটি একটি নির্দিষ্ট অভিমুখে গতিশীল হয়, তবেই আমরা তাকে সরলরেখা বলি। তো এটা যদি 3Dতে হয়, থ্রি ডাইমেনশনাল স্পেসে হয়, তখন জিনিসটা কি হয়ে গেল না স্ট্রেট লাইন ইন থ্রি ডাইমেনশনাল স্পেস। তো এই অধ্যায়ে আমরা ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস different forms of the straight lines, different forms of the equation of straight lines, of the equation of straight line। তার মানে কি না সরলরেখার সমীকরণের বিভিন্ন আকার, সরলরেখার সমীকরণের বিভিন্ন আকার। তার অ্যাট ফার্স্ট আমরা যেটা জানবো যে প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্মটা কি জিনিস বলছে? কোনো একটা প্যারামেট্রিক ফর্মটা কি বলছে দেখো, বলছে কোনো একটা লাইন, কোনো একটা ভেক্টর, লাইন ভেক্টর একটা বিন্দু দিয়ে পাস করেছে, যে বিন্দুটার নাম হচ্ছে এ এবং তার পজিশন ভেক্টর সেটা হচ্ছে এ। তাহলে একটি লাইন ভেক্টর যেটা এ বিন্দু দিয়ে পাস করেছে, যার পজিশন ভেক্টর হচ্ছে এ আর পয়েন্টটার নাম হচ্ছে এ পয়েন্ট। আর কি এই সরলরেখাটা একটা ভেক্টর যেটা কিনা বি ভেক্টর, এই বি ভেক্টরের সমান্তরাল। তাহলে কি বললাম যে একটা লাইনের ইকুয়েশন আমাকে বের করতে হবে, একটা লাইন, একটা স্ট্রেট লাইনের সমীকরণ আমাকে বের করতে হবে যে স্ট্রেট লাইনটা এ বিন্দু দিয়ে পাস করেছে, এ বিন্দুগামী, এবং এই এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এবং তার সাথে আরেকটা কথা বলা আছে যে এই সরলরেখাটা বি ভেক্টরের সমান্তরাল। তাহলে এই এ ভেক্টরের আমাকে সমীকরণ নির্ণয় করতে হবে। তো খুব মন দিয়ে শোনো, এই এ ভেক্টরের এ বিন্দুর পজিশন ভেক্টর যদি এ হয়, তার মানে এখান থেকে এটা বোঝা যায় যে মনে করো এইটা হচ্ছে এক্স অক্ষ, মনে করো এইটা হচ্ছে এক্স অক্ষ ও এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে জেড। তার মানে এইটা যে আমরা নিলাম, এইটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু। তো এ বিন্দুর পজিশন ভেক্টর যদি ছোট হাতের এ ভেক্টর হয়, তার মানে আমরা এখান থেকে এটা বলতে পারি যে এই যে ও এ এটাই হচ্ছে এ ভেক্টর। আমরা পজিশন ভেক্টর মানে তাই তো বুঝি যে মূল বিন্দু থেকে আমরা যে বিন্দুর লাইন ভেক্টরটা যদি এ হয়, তবেই আমরা এ বিন্দুর পজিশন ভেক্টরকে এ বলে বলতে পারি। পজিশন ভেক্টর সম্পর্কে তোমরা আগে জেনেছো। আরেকটা কথা কি, একটা ভেক্টর যদি বি হয়, তবে তার সমান্তরাল ভেক্টর, এইটা মনে করো আমরা বি নাম দিলাম, এইটা মনে করো আমরা বি নাম দিলাম,
তো এখন দেখো এইটা যদি বি ভেক্টর হয় তবে এই এ বিটাকে বলা হয় টি ইন্টু বি ভেক্টর, কারণ একটা ভেক্টর যা হয় তার সঙ্গে স্কেলার গুণ করলে তার সমান্তরাল ভেক্টর আমরা পাই। তাহলে এটা যদি বি ভেক্টর হয় তাহলে এর সমান্তরাল ভেক্টর হবে টিবি। তো একটা জিনিস দেখো, এই ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত এইটা হচ্ছে এ ভেক্টর, আর এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত এটা হচ্ছে টিবি ভেক্টর। তার মানে আমরা এটা বলতে পারি যে এই ও থেকে বি পর্যন্ত এই ভেক্টরটা কত হবে। তো দেখো খুব মন দিয়ে শোনো, এই যে বি ভেক্টরটা আছে, এই বি ভেক্টর মানে ওবি, এই ওবি ভেক্টরটা কত আমরা সেটা জানি না, আমরা সেটাকে আর বলে কনসিডার করে নেব। আচ্ছা, কেন আর বলে কনসিডার করব? কারণ এই যে বি ভেক্টরটা আমরা আন্দাজে নিয়েছি, এই বি ভেক্টরটা, এই বি বিন্দুটা আন্দাজে নেওয়া হয়েছে, এই বি বিন্দুটা হচ্ছে সঞ্চরণশীল। এই বি বিন্দু এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এই বি বিন্দু আবার এদিকেও হতে পারে। এই টির মান যত পরিবর্তন করব তত এই বি ভেক্টরটা চেঞ্জ হবে। তাহলে বি যেহেতু স্থির নয়, তার মানে এই ও বি এটাও স্থির নয়। যেহেতু ও বি এই লাইনটা স্থির নয়, ওই কারণে আমরা ও বিকে আর ভেক্টর বলে কনসিডার করলাম, এবং এই আর ভেক্টর হচ্ছে সঞ্চরণশীল ভেক্টর। তার মানে এর মান পরিবর্তনশীল। যেরকম আমরা বীজগণিতে এক্স ধরে নিই, মনে করি অমুক রাশিটা এক্স, মনে করি অমুক রাশিটা ওয়াই, মানে এগুলোর মান পরিবর্তনশীল, চলরাশি এগুলো। সেই রকম এইটা হচ্ছে চলরাশির মতন একটা চল ভেক্টর। তো এইটা ওবিকে আমরা আর ধরে নিলাম। এখন কথা হচ্ছে এই ও থেকে বি পর্যন্ত যাওয়ার দুটো রাস্তা, একটা হচ্ছে এই সোজা রাস্তা যেটাকে আমরা আর বলে কনসিডার করেছি, আরেকটা রাস্তা হচ্ছে এইটা গিয়ে এইটা, তার মানে এখান থেকে এটা এ, এখান থেকে এটা টিবি, তাহলে এটা হচ্ছে এ প্লাস টিবি, অর্থাৎ কি হলো এ প্লাস টিবি। যেহেতু ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্টটা সেম, অতএব এখান থেকে এটার এই ভেক্টর যা হবে এই রাস্তাতে গেলে এই ভেক্টরের ভ্যালুও একই হবে। তার মানে এটা হয়ে গেল আমাদের ভেক্টর সমীকরণ, কার? এ বি এর ভেক্টর সমীকরণ। তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন ভেক্টর এ বি। আবার বলছি, একটি ভেক্টর এ বি যেটা কিনা এ বিন্দু দিয়ে পাস করেছে তার পজিশন ভেক্টর দেওয়া আছে এ, এবং এই ভেক্টরটা বি ভেক্টরের সমান্তরাল। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে আমাকে বের করতে হবে এ বি ভেক্টরের সমীকরণ, অর্থাৎ এ বি সরলরেখার সমীকরণ বের করতে হবে ভেক্টর আকারে। কি করে বের করব? না, আমরা যেহেতু এ ভেক্টরের পজিশন ভেক্টর এ বিন্দুর পজিশন ভেক্টর এ, তাই এইটা যদি আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ অঙ্কন করি, তাহলে ও থেকে এ পর্যন্ত এইটা হচ্ছে আমাদের এ, আর এ থেকে বি পর্যন্ত যেহেতু এর প্যারালাল, তার মানে এটা হবে টিবি। এই ও থেকে বি পর্যন্ত যাওয়ার দুটো রাস্তা, একটা এই রাস্তা আর একটা এই রাস্তা, এই রাস্তাটা যেহেতু আর হয়েছে তার মানে এটা হয়ে যাবে এ প্লাস টিবি। তাহলে আর ইকুয়াল টু এ প্লাস টিবি। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন এ বি। তো এইটা গেল আমাদের প্যারামেট্রিক ফর্ম, কার? না এ বি ভেক্টরের সরলরেখার সমীকরণের, এ বি সরলরেখার সমীকরণের প্যারামেট্রিক ফর্ম কি আকারে? না ভেক্টর আকারে। তো আমরা একটা কোশ্চেন নিই, আমরা একটা প্রশ্ন নেব, কীরকম ধরনের প্রশ্ন এখান থেকে আসে দিলে আরও সুবিধা হবে আমাদের বুঝতে। তাহলে দেখো একটা কোশ্চেন আমি এখানে লিখছি। কোশ্চেনটা হচ্ছে, আমাকে মনে করে দেওয়া আছে যে যে সরলরেখা দেওয়া আছে, যে সরলরেখা 5i প্লাস 2j
মাইনাস 4k মাইনাস 4k বিন্দুগামী এবং সরলরেখাটি 3i প্লাস 2j মাইনাস 8k 3i প্লাস 2j মাইনাস 8k প্লাস 2j মাইনাস 8k ভেক্টরের অভিমুখে অবস্থিত তার সমীকরণ নির্ণয় করো, তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তো এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। দেখো আমি বলেছিলাম যে এইটার ক্ষেত্রে যে বিন্দু দিয়ে পাস করেছে তার অবস্থান ভেক্টর দেওয়া থাকবে এবং কোন ভেক্টরের সমান্তরাল সেটা বলা থাকবে। এখানে তাই বলা আছে যে একটি বিন্দুগামী, সেইটা বলা আছে যে এ বিন্দুগামী, তার অবস্থান ভেক্টর দেওয়া আছে, পজিশন ভেক্টর। আর কি না, সরলরেখাটি এই ভেক্টরের অভিমুখে অবস্থিত। এই ভেক্টরের অভিমুখে বলতে তার মানে ওই ভেক্টরের সমান্তরালও বলা যায়। একই কথা, ওইটাকে দুভাবে বলা যায়, এই ভেক্টরের অভিমুখে অবস্থিত বলা যেতে পারে, নতুবা এই ভেক্টরের সমান্তরালে আছে সেটাও বলা যেতে পারে। তো এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এখানে আমাদের এইটার সঙ্গে যদি কম্পেয়ার করি তো তাহলে দেখো এ ভেক্টরটা দেওয়া আছে এইটা, আর বি ভেক্টরটা দেওয়া আছে এইটা দেওয়া আছে বি ভেক্টর। দেখো এ বিন্দুগামী এবং এই ভেক্টরের অভিমুখে অবস্থিত, তাহলে এর ভেক্টর সমীকরণ কি হবে না r is equal to a plus t into b implies that r is equal to a মানে কোনটা না 5i plus 2j minus 4k plus t into b এর মান কত না b এর মান হচ্ছে এই যে 3i plus 2j minus 8k। এইটা হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ। কার না এইটার। এবারে একে অন্যভাবে প্রকাশ করা যেতে পারে কি না আর এটাকে এইভাবে রাখলেও এটা ভেক্টর সমীকরণ হয়ে গেল। কার ভেক্টর সমীকরণ না এ বি এর ভেক্টর সমীকরণ। তো এইটা হচ্ছে আমাদের এ বি সরলরেখার ভেক্টর সমীকরণ দেখলাম। তো এবার দেখো এইখানে যদি আমাদের সঙ্গে আরেকটা কোশ্চেন জুড়ে দেয় যে তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো এবং কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো, তার মানে এখান থেকে আমাকে কার্তেশীয় সমীকরণও নির্ণয় করতে দিতে পারে। যদি কার্তেশীয় সমীকরণ নির্ণয় করতে দেয় তখন আমরা এর সমাধানটা কিভাবে করব। তো দেখো
না কার্টেসীয় সমীকরণ যদি দেয় তাহলে খুব মন দিয়ে দেখো না, এখানে আর ইজ ইকুয়াল টু, এখানে আমরা আর কাকে ধরেছি না, আর ধরেছি চলরাশিকে। তার মানে কার্টেসীয় আকারে যদি প্রকাশ করতে হয় তাহলে কার্টেসীয় আকারে প্রকাশ করতে হলে আর এর মান লিখতে হবে, আর এর মান তখন কি লিখতে হবে না, আর এর মান লিখতে হবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তবে গিয়ে কার্টেসীয় আকারে প্রকাশ হবে। কার্টেসীয় আকারে প্রকাশ করতে গেলে আর এর জায়গায় চলরাশি হিসাবে এটা লিখতে হবে কম্পোনেন্ট ফর্ম। আর এই যে আর, এই আর এর কম্পোনেন্ট ফর্ম হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে, মানে উপাংশ আকারে ওয়াই জে প্লাস জেড কে, এটা হচ্ছে কম্পোনেন্ট ফর্ম। তাহলে এইটা ইজ ইকুয়াল টু 5i প্লাস 2j মাইনাস 4k প্লাস t ইন্টু 3i প্লাস 2j মাইনাস 8k। তো দেখো এইটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে যেটা হচ্ছে কি না, 5 প্লাস 3t ইন্টু i প্লাস 2 প্লাস 2t ইন্টু j প্লাস মাইনাস 4 মাইনাস 8t ইন্টু k, মাইনাস 8t ইন্টু k। তো দেখো তাহলে কি হচ্ছে না, উভয় পক্ষকে তুলনা করে দাও। তাহলে উভয় পক্ষকে যদি তুলনা করে দেওয়া হয় তাহলে কি হচ্ছে, x ইজ ইকুয়াল টু 5 প্লাস 3t, তাহলে কি হচ্ছে না x ইজ ইকুয়াল টু 5 প্লাস 3t, x ইজ ইকুয়াল টু 5 প্লাস 3t, y ইজ ইকুয়াল টু 2 প্লাস 2t, y ইজ ইকুয়াল টু 2 প্লাস 2t। আরেকটা কি পাচ্ছি না, z ইজ ইকুয়াল টু মাইনাস 4 মাইনাস 8t, কি পাচ্ছি না z ইজ ইকুয়াল টু মাইনাস 4 মাইনাস 8t, মাইনাস 4 মাইনাস 8t। তো তাহলে দেখো এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে t ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 5/3, এখান থেকে পাচ্ছি যে t ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 2/2, আর এখান থেকে যেটা পাচ্ছি যে t ইজ ইকুয়াল টু কত পাচ্ছি না z প্লাস 4/-8। তো যদি তিনটেই t এর মান হয় তার মানে এই তিনটে t এর মান ইকুয়াল হবে। তাহলে অতএব x মাইনাস 5/3 is equal to y minus 2/2 is equal to z plus 4/-8। তার মানে এইটাই হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশন কার না, এবি সরলরেখার কার্টেসীয় সমীকরণ এইটা, আর ভেক্টর সমীকরণ হচ্ছে এইটা, এটা হচ্ছে ভেক্টর সমীকরণ, সরি এইটা পুরোটা হচ্ছে ভেক্টর সমীকরণ। এটা হচ্ছে ভেক্টর সমীকরণ আর এটা হচ্ছে কার্টেসীয় সমীকরণ। তাহলে যদি কোশ্চেন আমাদের এভাবে দেওয়া থাকে যে একটি সরলরেখা এমুক বিন্দুগামী এবং অমুক সরলরেখার অমুক ভেক্টরের সমান্তরাল, এরকম যদি দেওয়া থাকে তার ভেক্টর সমীকরণও বের করতে পারবো আর কার্টেসীয় সমীকরণও বের করতে পারবো, এইটা আমরা জানলাম। তো এবার আমরা জানবো যে কার্টেসীয় একটা বিন্দু দিয়ে পাস করেছে এবং একটা সরলরেখার একটা ভেক্টরের সমান্তরাল এভাবে দেওয়া আছে, এটা ভেক্টর আকারে কোশ্চেনটা দেওয়া আছে। যদি এটা কার্টেসীয় আকারে কোশ্চেনটা দেওয়া থাকে তবে কিভাবে সলভ করব। দেখো এবার যেটা আমরা দেখব কোশ্চেনটা দেখো, যে সরলরেখা 5-4 6 বিন্দুগামী এবং সরলরেখাটির দিক অনুপাত মানে ডিআরএস হচ্ছে 3, 7, 2, তাহলে সরলরেখাটির কার্টেসীয় সমীকরণ নির্ণয় করো এবং তার ভেক্টর সমীকরণও নির্ণয় করো। দেখো ঠিক আগের মতনই কোশ্চেন, আগেরটা ভেক্টর আকারে কোশ্চেনটা ছিল আর এটা কার্টেসিয়ান আকারে আছে। আগেরটাও বলেছিলাম ভেক্টর সমীকরণও নির্ণয় করো, কার্টেসিয়ান সমীকরণও নির্ণয় করো। তখন আমরা কি করেছিলাম, আগে ভেক্টর ইকুয়েশন বের করেছিলাম সরলরেখার,
সেখান থেকে কার্টেসিয়ান ইকুয়েশনে কনভার্ট করেছিলাম। কি করে করা যায় সেটাও দেখেছিলাম। এখন আমরা এইটার কার্টেসিয়ান ইকুয়েশন বের করব, দিয়ে সেখান থেকে ভেক্টর ইকুয়েশন আমরা ভেক্টর ইকুয়েশনে কনভার্ট করব। তো দেখো কোশ্চেনটা কি বলছে, একটি সরলরেখা বলা হয়েছে অমুক বিন্দুগামী, একটি সরলরেখা যেটা কিনা কোন বিন্দুগামী না 5 -4 6 বিন্দুগামী। আর কি না সরলরেখাটি দিক অনুপাত হচ্ছে 3:7:2, তার দিক অনুপাত কত না 3:7:2। আমাকে এর ইকুয়েশন নির্ণয় করতে হবে। তো দেখো একটি সরলরেখা শুধু নয়, যারই ইকুয়েশন নির্ণয় করতে দেয়, আমরা সেটা ক্লাস 11-এ শিখেছি যে যার সমীকরণ নির্ণয় করতে দেবে তার উপর আমরা একটা গতিশীল বিন্দু ধরে নেব। তাহলে এর যদি সমীকরণ আমাকে নির্ণয় করতে দেওয়া থাকে, তার মানে এর উপর একটা গতিশীল বিন্দু আমরা ধরে নেব। তাহলে এর উপর একটা গতিশীল বিন্দু ধরে নাও। মনে করো আমি এর উপর একটা গতিশীল বিন্দু x ধরে নিলাম, এর স্থানাঙ্ক হচ্ছে x,y,z, এটা হচ্ছে এর স্থানাঙ্ক। এবার তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, সেটা তোমরা আগে শিখে নিয়েছো, যে মনে করো একটি সরলরেখা, এইটার স্থানাঙ্ক মনে করো 2, 4, -6, আর এইটার স্থানাঙ্ক ধরে নাও বা এটা -3 আছে, আরেকটার স্থানাঙ্ক ধরে নাও যে মনে করো 6, 2 আর 5, এটা হচ্ছে একটা স্থানাঙ্ক। তাহলে একটি সরলরেখার উপর দুটি বিন্দু, এইটা একটা এইটা একটা, তাহলে ওই সরলরেখার ডিআরএস আমরা কি করে নির্ণয় করি, দিক অনুপাত। আগে সেটা দেখো, তারপর এইটা আমরা করব। তো এর ডিআরএস কি করে নির্ণয় করি দেখো। আগে এইটা মাইনাস এইটা, তার মানে 6 - 2 তাহলে কত 4, 2 - 4 মানে কত -2, 5 -3 মানে 8। যখন এদের আমরা অনুপাত করি, দিক অনুপাত মানে অনুপাত করব, তখন আমরা 2 দিয়ে কাটাকুটি করলাম, তাহলে এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল -1 আর এটা হয়ে গেল 4। অর্থাৎ এই যে 2 - 1 4 এটা হয়ে গেল আমাদের দিক অনুপাত। কার দিক অনুপাত না এই সরলরেখার দিক অনুপাত। তো এইখানে কয়েকটা জিনিস লক্ষ্য করো। দেখো তোমরা সায়েন্সে পড়াশুনো করছো, ক্লাস 12-এ, চিন্তা ভাবনাটা অন্যভাবে করতে হবে। দেখো এইখানে আমরা পার্টিকুলার সংখ্যা ছিল, আমরা এখান থেকে ডিআরএস নির্ণয় করেছিলাম। এই ডিআরএস নির্ণয় করার সময় 2 দ্বারা কাটাকুটি করে আমরা তাকে লঘিষ্ঠ আকারে পরিণত করেছিলাম। এখানে সংখ্যা দেওয়া নেই, এখানে x,y,z দেওয়া আছে। আমরা এই লাইনের যখন ডিআরএস নির্ণয় করতে যাব তখন কিভাবে নির্ণয় করব না x - 5, y -4 মানে +4 আর কি z -6, এটা হবে ডিআরএস। তার মানে এই লাইনটা আমি এখানে পেলাম। এবারে যখন দেখো আমরা এদের অনুপাত করতে যাব তখন নিশ্চয়ই এদের কাটাকুটি করব। কিন্তু দেখো যেহেতু x,y,z আছে, এখানে সংখ্যা ছিল বলে বিয়োগ করে একটা সংখ্যা পেয়েছো, তুমি 2 দিয়ে কাটাকুটি করেছো। এখানে কত দিয়ে কাটাকুটি করবে তুমি বুঝতে পারবে না, যেহেতু কত দিয়ে কাটাকুটি করবে জানো না, সেইটাকে আমরা, তাহলে একে কাটাকুটি করলে আমরা ডিআরএস পাবো লঘিষ্ঠ আকারে। সেই ডিআরএসটা হচ্ছে এইটা, সেই ডিআরএসটাই হচ্ছে এই যে 372। তাহলে যদি দেখো এই ডিআরএসটা 372 হয়, আবার বলছি দেখো এইটা মানেই হচ্ছে এইটা, কেন এর অনুপাত করে আমরা এইটা পেয়েছি। এবারে যত দ্বারা কাটাকুটি করেছিলে, এই যে 2 দিয়ে কাটাকুটি করেছিলে, এই প্রত্যেকের সঙ্গে 2 গুণ করে দাও। দেখো 2 দুগুণে 4, এটা -2, এটা হচ্ছে 4 দুগুণে 8। ডিআরএসটা ডিআরএস থেকে আমরা এই যত দিয়ে কাটাকুটি করে ডিআরএসটা পেয়েছি সেইটা গুণ করে দিলে আমরা ওই বিয়োগফলটা পেয়ে যাব। তাহলে এই বিয়োগফলটা পেতে গেলে আমাকে এইটার সঙ্গে কত গুণ করতে হবে, এই রকম সংখ্যাটা যত দিয়ে কাটাকুটি করেছিলাম। তাহলে এইখানে কত দিয়ে কাটাকুটি করেছো তুমি তো জানো না, তার মানে তুমি কি করলে না, এইখানে যদি 2 সংখ্যাটা তোমার না দেওয়া থাকতো তাহলে তুমি কি একটা ধরে নিতে সংখ্যা, যে মনে করলাম আমি টি দিয়ে কাটাকুটি করেছি।
তার মানে 2 ইন্টু টি সমান হচ্ছে 4, 2 ইন্টু -1 সমান হচ্ছে -2, 4 ইন্টু টি মানে হচ্ছে 8। তার মানে এখানেও তাই করব, 3 ইন্টু টি সমান হচ্ছে এইটা, 7 ইন্টু টি ইকুয়াল টু এইটা, 2 ইন্টু টি ইকুয়াল টু এইটা। তার মানে আমরা এইখানে যেটা করব সেটা হচ্ছে একদম ডাইরেক্ট লিখব, x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3 ইন্টু টি, y প্লাস 4 ইজ ইকুয়াল টু 7 ইন্টু টি, z মাইনাস 6 ইজ ইকুয়াল টু 2 ইন্টু টি। তার মানে এখানে হচ্ছে t ইজ ইকুয়াল টু x মাইনাস 5/3, y প্লাস 4/7, আর এটা হচ্ছে z মাইনাস এটা t ইকুয়াল টু হচ্ছে /2। এই প্রত্যেকটা যেহেতু t এর মান, অতএব সমীকরণ হচ্ছে x মাইনাস 5/3, y প্লাস 4/7, z মাইনাস 6/2। এটাই হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশান অফ দ্য স্ট্রেট লাইন। তো এটা দেখে আমরা একটা জিনিস ডাইরেক্ট বলতে পারবো, ডাইরেক্ট এইরকম সমীকরণ তোমাকে কোথাও একটা অঙ্কে দেওয়া আছে, তুমি দেখে বলে দিতে পারবে যে এইটা কোন বিন্দুগামী এবং এই সরলরেখার দিক অনুপাত কত, সেটা দেখে আমরা বলে দেব। কি করে বলবো না, দেখো এইটা হচ্ছে এই যে -5 আছে, আমার ফর্মুলাটা কি হচ্ছে তাহলে দেখো, এখানে আগে ফর্মুলাটা জেনে নাও। ফর্মুলা হচ্ছে কোনো সরলরেখা যদি x1, y1, z1 বিন্দুগামী হয় এবং এই সরলরেখার ডিআরএস যদি ABC হয়, তাহলে এর ইকুয়েশন হবে কত না, x মাইনাস x1 বাই a ইজ ইকুয়াল টু y মাইনাস y1 বাই b ইজ ইকুয়াল টু z মাইনাস z1 বাই c, z মাইনাস z1 বাই c। এটা হচ্ছে তাদের ইকুয়েশন, সমীকরণ। তো তাহলে দেখো, যদি এটা তাদের সমীকরণ হয় তাহলে এর সঙ্গে একে কম্পেয়ার করলে আমরা বলতে পারবো, দেখো এখানে x1, y1, z1 বিন্দুগামী। উল্টোটা যদি ধরি যে এটা দেওয়া আছে, আমাকে জিজ্ঞাসা করা হলো যে এইটা কোন বিন্দুগামী, না x1, y1, z1 বিন্দুগামী। আচ্ছা এইটা ডিআরএস কত, ABC। আচ্ছা এইটার ডিআরএস কত, 372। এই সরলরেখা কোন বিন্দুগামী, না 5, -4, 6 বিন্দুগামী। এর সঙ্গে কম্পেয়ার করলে এটা হয়, এটা হচ্ছে ফর্মুলা, আর এটা হচ্ছে এই অঙ্কটা। এইবার আমাকে যদি এর থেকে ভেক্টর সমীকরণ নির্ণয় করতে দেয় তখন কি করব না, দেখো ভেক্টর সমীকরণ যদি নির্ণয় করতে দেয় তার মানে আমাকে এখান থেকে কি করতে হবে না, x এর মান আগে নির্ণয় করতে হবে। তো এখান থেকে x এর মান তোমরা কি পাচ্ছ না, x এর মান আমরা এখান থেকে যেটা পাচ্ছি, x এর মান এখান থেকে যেটা আমরা পাচ্ছি যে 5 প্লাস 3t, y এর মান পাচ্ছি -4 প্লাস 70, আর z এর মান যেটা পাচ্ছি 6 প্লাস 2t। এইবার আমরা ভেক্টর সমীকরণে এইটা শিখেছিলাম যে r ইজ ইকুয়াল টু a প্লাস tb। তার মানে খুব মন দিয়ে শোনো, r এর মান কত না, r এর মান হচ্ছে xi প্লাস yj প্লাস zk। x এর মান কত এইটা, তার মানে দেখো 5 প্লাস 3t, এটা x এর জায়গায় বসালাম, ইন্টু i প্লাস y এর মান কত এইটা -4 প্লাস 70 ইন্টু j প্লাস z এর মান কত, এই যে 6 প্লাস 2t ইন্টু k। তাহলে কি করেছি আমরা না, এইখান পর্যন্ত একই, এরপর এখান থেকে x সমান y সমান z সমান বের করেছি। ভেক্টর সমীকরণ আমরা জানি r ইকুয়াল টু a প্লাস tb, r এর জায়গায় xi প্লাস yj প্লাস z কে বসাতে হয়, এই xyz এর জায়গায় xyz এর মানটা বসিয়ে দিয়েছি। এবার যেটা করব আমরা সেটা খুব মন দিয়ে শোনো, যে এই যে এইটা মানে কি 5i মাইনাস 4j প্লাস 6k, তার মানে কি হলো না ইকুয়াল টু
5i মাইনাস 4j প্লাস 6k হয়ে গেল। প্লাস এরপর বাকি সবার সঙ্গে দেখো টি গুণ আছে, সবার সঙ্গে যেহেতু টি গুণ আছে তার মানে একটা টি আমরা এগুলোর থেকে কমন নিয়ে নিই। দেখো এখানে দেখো 3ti, তুমি যখন টি কমন নিয়ে নিচ্ছ তাহলে 3i পড়ে আছে। ঠিক তেমনি এখানে যখন তুমি টি কমন নিয়ে নিচ্ছ তখন এখানে পড়ে থাকছে 7j প্লাস 7j, প্লাস এখান থেকে যখন টি কমন নিয়ে নিয়েছো তখন তোমার পড়ে থাকছে 2k। তাহলে আমার যেটা সমীকরণ দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে r ইজ ইকুয়াল টু এইটা হয়ে গেল আমাদের ভেক্টর সমীকরণ। কার? এই সরলরেখার ভেক্টর সমীকরণ। তাহলে একটু আগে আমরা যেটা জেনেছিলাম ভেক্টর আকারে যদি কোশ্চেনটা দেয় তখন তার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে পারবো আর কার্টেসিয়ান সমীকরণ নির্ণয় করতে পারবো। আবার যদি কার্টেসিয়ান আকারে দেয় তাহলে আমরা কার্টেসিয়ান আকারেও সমীকরণ বের করতে পারবো। সেখান থেকে যদি ভেক্টর সমীকরণ নির্ণয় করতে দেয় সেটাও আমরা বের করতে পেরে যাব। তো এই গেল আমাদের প্যারামেট্রিক ফর্মে একটি সরলরেখার থ্রি ডাইমেনশনাল স্পেসে কি করে সমীকরণ নির্ণয় করা হয়। এরপর আমরা যেটা জানবো যে অন্য টাইপের একটা কোশ্চেন যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে, মানে এই সরলরেখা একটা পয়েন্ট দিয়ে পাস করেছিল সেটা দেওয়া ছিল, আমাকে একটা সরলরেখা দুটো বিন্দুগামী সেরকম দুটো বিন্দু দেওয়া থাকবে, একটা সরলরেখার উপর অবস্থিত দুটো বিন্দু দেওয়া থাকবে। আমরা কি করে সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করব সেটা দেখো এবার যেটা বলা হচ্ছে যে দুটো ভেক্টর দেওয়া আছে, বিন্দু পজিশন ভেক্টর, দুটি বিন্দুর পজিশন ভেক্টর দেওয়া আছে। এই দুটো বিন্দুগামী একটি সরলরেখা, তার ভেক্টর এবং কার্টেসীয় সমীকরণ নির্ণয় করো। ধরো এইটা একটা বিন্দু এ, এর পজিশন ভেক্টর, আর একটা বিন্দু বি, এর পজিশন ভেক্টর এইটা। তাহলে এই যে এ বি এই সরলরেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তো এখানে একটা জিনিস মন দিয়ে শোনো, এই যে এ বি রেখা, এই এ বি রেখাটা এ বিন্দুগামী এবং বি বিন্দুগামী, মানে এ পজিশন ভেক্টর আছে এমন একটা বিন্দু দিয়েও গেছে, এই বিন্দু দিয়েও গেছে, এবং এটা অতি অবশ্যই বি মাইনাস এ বা এ মাইনাস বি করতে পারো, এ মাইনাস বি এই বিন্দুর এই ভেক্টরের সমান্তরাল সরলরেখা হচ্ছে এ বি, এই ভেক্টরের সমান্তরাল সরলরেখা হচ্ছে এ বি। এটাকে তুমি বি মাইনাস এও করতে পারো। একটা জিনিস দেখো, আমরা এটা আগে শিখেছি ভেক্টরের আগের চ্যাপ্টারগুলোতে, এটার পজিশন ভেক্টর যদি এটা হয়, এটার পজিশন ভেক্টর যদি এটা হয়, তাহলে এই যে এ বি ভেক্টর, এই ভেক্টরটা কত না বি মাইনাস এ, এটাই হচ্ছে এ বি সরলরেখা, এ বি ভেক্টরটা হচ্ছে এইটা। তো এটাকে আমরা বি মাইনাস এ ভেক্টর যা এ বি সরলরেখাও তাই। তো এ বি যেহেতু সরলরেখা তার মানে এর একটা নির্দিষ্ট এন্ডিং পয়েন্ট নেই, এই পয়েন্টটা আরও এদিকে যেতে পারে, মানে তীর চিহ্ন দিয়ে দিব, এদিকে একটা তীর চিহ্ন দেবো, কারণ আমাকে বলেছে এ বিন্দুগামী এবং বি বিন্দুগামী। তার মানে এই নয় যে এটা এ বিন্দুতে শুরু আর বি বিন্দুতে শেষ, এটা এদিকে আরও যেতে পারে, এটা এদিকে আরও যেতে পারে। তার মানে এই বি মাইনাস এ তো হচ্ছে এইটুকু, কিন্তু আমার তো এই সরলরেখাটা দরকার, তার মানে এইটার সমান্তরাল সরলরেখা বলে আমরা ধরে নেব। আবার বলছি, কোনো সরলরেখা এ বিন্দুগামী এবং বি বিন্দুগামী, তার মানে ওই সরলরেখা বি মাইনাস এ এই ভেক্টরের সমান্তরাল। আর যদি তাই হয় তাহলে আগে যেটা শিখলাম তার সঙ্গে এটা সিমিলার হয়ে গেল। কেমন না, আগে শিখেছিলাম যে একটি সরলরেখা যেটা হচ্ছে এ বিন্দুগামী, এ পজিশন ভেক্টর আছে এমন একটা বিন্দুগামী এবং এই বি ভেক্টরের সমান্তরাল, এর সমীকরণ কি হয়েছিল না আর ইজ ইকুয়াল টু এ প্লাস টিবি। এখানে কি হচ্ছে না একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে আমরা ধরে নেব এ বিন্দুগামী
যেটা হচ্ছে আমরা ধরে নেব এ বিন্দুগামী এবং কার সমান্তরাল, না এ বি মাইনাস এ এই ভেক্টরের সমান্তরাল। তাহলে যদি তাই হয় তাহলে এটার সমীকরণ কী হবে, না আর ইজ ইকুয়াল টু এ বিন্দুগামী এবং কার সমান্তরাল, না বি মাইনাস এ এর সমান্তরাল যেহেতু, তার মানে টি ইন্টু বি মাইনাস এ। এটা করা যেতে পারে। আর নতুবা তোমরা এটাও করতে পারো। তোমরা আমি ধরে নিলাম কি যে এই সরলরেখাটা এ বিন্দুগামী, তাই এখানে এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ লিখেছি। তোমরা সেটা নাও করতে পারো। তোমরা এটা করতে পারো যে বি বিন্দুগামী করতে পারো, তার মানে বি প্লাস টি ইন্টু তখন এ মাইনাস বি লিখবো, বি প্লাস টি ইন্টু এ মাইনাস বি লিখে দেবো, তখনও হবে। তার মানে এ বিন্দুগামী এবং এইটার সমান্তরাল সেটা ধরেও করতে পারো, বা বি বিন্দুগামী এবং এ মাইনাস বি এর সমান্তরাল সেটাও করতে পারো। তো এই গেল এর ভেক্টর ইকুয়েশন। তাহলে এই এক্সাম্পলটা কি করব আমরা, এখানে এর মান এইটা আর বির মান হচ্ছে এইটা। তাহলে এর সমীকরণ কি হবে, না আর ইজ ইকুয়াল টু এ ইন্টু এ মানে কত, না 3i প্লাস 7j মাইনাস 4k প্লাস টি ইন্টু বি মাইনাস এ। তাহলে এইটা মাইনাস এইটা করে দাও, তাহলে কি হবে, মাইনাস 2i মাইনাস জে প্লাস 3k। ব্যাস, এটাই হচ্ছে ভেক্টর সমীকরণ কার, না এই সরলরেখার ভেক্টর ইকুয়েশন হচ্ছে আর ইকুয়াল টু এইটা প্লাস টি ইন্টু এইটা। এইটার থেকে যদি আমাদের কার্টেসিয়ান ইকুয়েশন বের করতে দেয়, যদি কার্টেসীয় সমীকরণ বের করতে দেয়, কোনো অসুবিধা নেই। আমরা এটাকে কি লিখব, না এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ইজ ইকুয়াল টু, এটাকে একটু সাজিয়ে নাও, তাহলে কি হবে, না 3 মাইনাস 2t 3 মাইনাস 2t মাইনাস 2t ইন্টু আই প্লাস 7 মাইনাস টি ইন্টু জে প্লাস মাইনাস 4 প্লাস 3t ইন্টু কে। উভয় পক্ষকে তুলনা করে পাই কি পাবো, না x ইজ ইকুয়াল টু এর আইর কোএফিসিয়েন্টের সঙ্গে সমান, তার মানে 3 মাইনাস 2t, আর y ইজ ইকুয়াল টু 7 মাইনাস টি, আর কি না z ইজ ইকুয়াল টু মাইনাস 4 প্লাস 3t। তাহলে এখানে টির মান কি পাবো, না এটা প্যারামেট্রিক ফর্ম হয়ে গেল, টি দিয়ে আছে যেহেতু। এই প্যারামেট্রিক ফর্মে না লিখে আমরা যদি প্রতিসম আকারে নিই, সিমেট্রিক্যাল ফর্ম যেটা আমরা আগে নিয়েছিলাম, তাহলে টিকে এলিমিনেট করব, মানে টিকে বাদ দিয়ে দিব। তাহলে কি হবে, টি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3 বাই মাইনাস 2, টি ইজ ইকুয়াল টু y মাইনাস 7 বাই মাইনাস 1, আর এখানে টি ইজ ইকুয়াল টু জেড প্লাস 4 বাই 3। তার মানে টির মান কম্পেয়ার করে দেবো, তাহলে এক্স মাইনাস 3 বাই মাইনাস 2 ইকুয়াল টু ওয়াই মাইনাস 7 বাই মাইনাস 1, আর একটা কি না জেড প্লাস 4 বাই 3। তো এইটা দেখে আমরা আর একটা কথাও বলতে পারি যে এইটা হচ্ছে সরলরেখার কার্টেসিয়ান ইকুয়েশন, আর এইটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন। এবং এটা দেখে আমরা বলতে পারবো যে এই সরলরেখাটি 3, 7, -4 বিন্দুগামী এবং এর ডিআরএস কত, দিক অনুপাত কত, না -2, -1, 3, এটা হচ্ছে এর দিক অনুপাত। তো এটা ভেক্টর আকারে দেওয়া ছিল, তার আমরা ভেক্টর ইকুয়েশন এবং কার্টেসিয়ান ইকুয়েশন বের করেছি।
ঠিক একই অঙ্ক এখানে যদি আমাদের এরকম দেওয়া থাকতো যে 3 7 -4 3 7 -4 এবং যদি দেওয়া থাকতো যে 3 7 -4 আর 1 6 -1 1 6 -1 দিয়ে কোশ্চেনটা একই দেওয়া থাকলো, ভেক্টর সমীকরণ এবং কার্টেসিয়ান সমীকরণ নির্ণয় করো, তখন কি করব আমরা? এখানে কোন কনসেপ্টটা কাজে লাগবে সেটা খুব মন দিয়ে শোনো। যে একটা জিনিস হচ্ছে, এইটা যদি একটা সরলরেখা হয়, এইটা যদি এ, এইটা যদি বি আর এইটা যদি সি রেখা হয়, তাহলে একটা কথা মনে রাখো যে এ বি এর ডিআরএস যদি A1 B1 C1 হয় আর বিসি এর ডিআরএস যদি A2 B2 C2 হয়, তাহলে এদের ডিআরএসগুলো সব সমানুপাতি হবে। তার মানে কি না, A1 বাই A2 ইজ ইকুয়াল টু B1 বাই B2 ইজ ইকুয়াল টু C1 বাই C2 হবে। তো দেখো তাহলে এখানে কি করব আমরা? এখানে সেই রকম আমাদের তিনটে পয়েন্ট যদি হয়, তবে গিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বাদ দিলে এদিকে ডিআরএস পাবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বাদ দিলে এদিকে ডিআরএস পাবো। কিন্তু আমাদের এখানে সেই রকমভাবে ধরো দেওয়া নেই। তাহলে আমরা কি করব না, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে দেওয়া আছে। এই সরলরেখার উপর অবস্থিত এ একটা পয়েন্ট যার স্থানাঙ্ক হচ্ছে 3 7 -4, বি হচ্ছে আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে 1 6 -1। আমরা ধরে নিলাম এই সরলরেখার উপর একটি চলমান বিন্দু যেটা আর বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে চলমান বিন্দু। তার মানে তার স্থানাঙ্কটাও চলমান হিসাবেই আমরা ধরব, তার স্থানাঙ্কটাকেও চলমান হিসাবেই আমরা ধরব। তো এবার আমরা ডিআরএস অফ এ আর, এই এ আর এর ডিআরএস বের করো। তাহলে কি হবে? এ আর এর ডিআরএস হতে গেলে এক্স মাইনাস 3 ওয়াই মাইনাস 7 জেড প্লাস 4, এটা হয়ে গেল এ আর এর ডিআরএস। আচ্ছা, এ বি এর ডিআরএস কত? ডিআরএস অফ এ বি এটা কত হবে না, 1 মাইনাস 3 6 মাইনাস 7 আর মাইনাস 1 প্লাস 4, তার মানে কত হয়ে যাচ্ছে না, এটা হয়ে যাচ্ছে আমাদের -2 -1 3। এবার দেখো এর ডিআরএস আর এর ডিআরএস হচ্ছে সমানুপাতি। তার মানে কি বলতে পারি, এক্স মাইনাস 3 বাই -2 ওয়াই মাইনাস 7 বাই -1 আর জেড প্লাস 4 বাই 3, এটা হয়ে গেল জেড প্লাস 4 বাই 3, এটা হয়ে গেল কার ডিআরএস না কার সমীকরণ না, এই সরলরেখার সমীকরণ বেরিয়ে গেল যে এক্স মাইনাস 3 বাই -2 ওয়াই মাইনাস 7 বাই -1 জেড প্লাস 4 বাই 3, এটা হয়ে গেল আমার এই সরলরেখার কার্টেসিয়ান ইকুয়েশন। এরপর আমাদের এখান থেকে যদি ভেক্টর ইকুয়েশন বের করতে দেয় তাহলেও কোনো সমস্যা নেই, আমরা এইগুলোকে সব এগুলো ইকুয়াল টু নাম দিতে হবে, কারণ এগুলো তো সমানুপাতি, তাহলে ইকুয়াল নাম দিয়ে দিলাম। এটা হয়ে গেল আমাদের কার্টেসিয়ান ইকুয়েশন। এই ইকুয়েশনের যদি আমরা ভেক্টর আকার বের করতে চাই তাহলেও কোনো অসুবিধা নেই। ভেক্টর আকার যদি বের করতে চাই, এইখানে আগের মতন ধরে নেব যে এ ইজ ইকুয়াল টু এইটা, বি ইজ ইকুয়াল টু এইটা, তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু
আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ, আমরা যেটা আগে শিখেছি সেইটা ধরেও করতে পারি, আর এখান থেকেও আমরা বের করতে পারি, এখান থেকেও আমরা বের করতে পারব। কীরকম না, এখান থেকে বের করতে গেলে একে টি নাম দিতে হবে। এবারে এক্স এর মান টি দিয়ে বের করব, ওয়াই এর মান টি দিয়ে বের করব, জেড এর মান টি দিয়ে বের করব, দিয়ে কি করব না আর ইজ ইকুয়াল টু কি জানি আমরা, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা আমরা জানি। তাহলে এক্স ওয়াই জেড এর মান এখান থেকে তো বের করব। এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2t প্লাস 3, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টি প্লাস 7, জেড ইজ ইকুয়াল টু 3t মাইনাস 4। তাহলে এক্স ওয়াই জেডের মান পেয়ে গেছি, মানে এক্স ওয়াই জেডের মান এখানে পুট করে দেবো, তাহলে আমাদের সমীকরণটা বেরিয়ে যাবে। এক্স ওয়াই জেডের জায়গায় এক্স ওয়াই জেডের মান পুট করে দিলে ভেক্টর আকারে এর ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে দুইটি বিন্দু দিয়ে যদি দেওয়া থাকে, ভেক্টর আকারে দেওয়া থাকলেও তার ভেক্টর ইকুয়েশন এবং কার্টেসিয়ান ইকুয়েশন বের করতে পারবো, আর যদি কার্টেসিয়ান আকারে কোশ্চেনটা দেয় তাহলেও আমরা তার সমীকরণ এইভাবে আমরা বের করতে পেরে যাব। আর এক্ষুনি আমরা এটা শিখেছি যে এক্ষুনি আমরা, আচ্ছা এটাকে জেনারেল ফর্মে কিভাবে লেখা হয় দেখো, একে জেনারেল ফর্মেও আমরা লিখতে পারি। জেনারেল ফর্মে যেটা হচ্ছে যে মানে ফর্মুলার আকারেও মনে রাখতে হবে তোমাদের। দেখো এইটা মনে করো এ x1 y1 z1, এটা হচ্ছে বি x2 y2 z2। একটি সরলরেখা যদি এ এবং বি বিন্দুগামী হয় তাহলে তার কার্টেসিয়ান ইকুয়েশন কী হবে না x মাইনাস x1 বাই x2 মাইনাস x1। এখানে আমি ধরে নিয়েছিলাম আর এক্স ওয়াই জেড, তাহলে আমার এইটা কি হচ্ছে এক্স মাইনাস x1 মানে এর ডিআরএস কী হবে এক্স মাইনাস x1, ওয়াই মাইনাস y1, আর একটা কী হবে জেড মাইনাস z1, আর এটা কার সঙ্গে সমানুপাতি হবে, এইটা ডিআরএস এর সঙ্গে, x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1। তাহলে এটা হয়ে গেল কার্টেসিয়ান ইকুয়েশন কার না যে সরলরেখা এই বিন্দুগামী এবং এই বিন্দুগামী, তার কার্টেসিয়ান ইকুয়েশন হচ্ছে এইটা আমরা পেলাম। এরপর আমাদের এই ধরনের আরেকটা কোশ্চেন, ধরো আমাদের দেওয়া থাকলো যে তিনটে বিন্দু দেওয়া থাকলো, এই তিনটে বিন্দু সমরেখ কিনা আমাকে প্রমাণ করতে হবে, মানে টেস্ট করতে হবে, দেখতে হবে যে ওরা সমরেখ কি সমরেখ নয়। তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত, তিনটি বিন্দু মনে করো দেওয়া আছে 1 2 3, 1 2 3, আর 1 2 3, আর একটা দেওয়া আছে 4 5 6, 4 5 6, আর একটা দেওয়া আছে 7 8 9, 7 8 9। এই বিন্দু তিনটি সমরেখ কিনা আমাকে টেস্ট করতে হবে। তাহলে এখন আমরা কি শিখব না সমরেখ তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত। দেখো প্রথম কথা হচ্ছে
ধরো তিনটে বিন্দু আমাকে দেওয়া আছে x1 y1 z1, x2 y2 z2, আর একটা দেওয়া আছে x3 y3 z3। এই তিনটে বিন্দু সমরেখ কিনা আমাকে সেটা টেস্ট করতে দেওয়া আছে। তো একটা জিনিস তোমরা দেখো যে যদি এই তিনটে বিন্দু সমরেখ হতে হয় তাহলে এই তিনটে বিন্দুকে এই সরলরেখার সমীকরণকে স্যাটিসফাই করতে হবে। তার মানে কি, আমরা প্রথমে এই বিন্দুটাকে উজ্জ্ব রাখবো, এই বিন্দুটাকে বা যে কোনো একটা বিন্দুকে তোমরা আলাদা রাখো। মনে করো এইটাকে আমরা আলাদা রেখে দিলাম, এইটাকে ধরে এই দুটো বিন্দু দিয়ে পাস করেছে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করলাম। এমন একটা সরলরেখার সমীকরণ কি হবে? এইটা যে সরলরেখাটি এই বিন্দু আর এই বিন্দু দিয়ে পাস করেছে তার সমীকরণ কি? এইটা। এবারে এই সরলরেখার সমীকরণকে যদি এই বিন্দু স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো যে এই বিন্দুটাও এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমাদের এখন টেস্ট করতে হবে যে এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত কি অবস্থিত নয়। তাহলে সেটা কি করে টেস্ট করব? না, এক্স ওয়াই জেডের জায়গায় এই বিন্দুটা পুট করে দেবো, x3 y3 z3 এটা পুট করে দাও। তাহলে আমরা কন্ডিশন কি পেলাম? না, x3 মাইনাস x1 বাই x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু x3 y3 মাইনাস y1 বাই y2 মাইনাস y1 z3 মাইনাস z1 বাই z2 মাইনাস z1। তাহলে আবার বলছি, এই দুটি বিন্দু দিয়ে পাস করেছে এমন একটা সরলরেখার সমীকরণ এইটা। এই সরলরেখার সমীকরণকে যদি এই বিন্দু স্যাটিসফাই করে তার মানে এক্স ওয়াই জেড এর জায়গায় যদি এই বিন্দুটা আমরা পুট করে দিই তাহলে আমরা বলতে পারবো যে এরা সমরেখ। এটা একটা যুক্তি তোমরা দিতে পারো। আবার আরেকটা তোমরা যুক্তি দিতে পারো যে তিনটে বিন্দু তোমরা বসিয়ে দাও, এর ডিআরএস বের করো, এর ডিআরএস বের করো, ডিআরএস দুটো যদি সমানুপাতি হয় তাহলে তারা সমরেখ বলে আমরা বলতে পারবো। তাহলে তখন আর এত সূত্র মনে রাখতে হবে না, আর এত টেস্টও করতে হবে না, আমাদের খুব ইজিভাবে আমরা এটা বলে দিতে পারবো। তো আমাদের এইটা যেটা দেওয়া আছে এটাকেও আমরা এই লজিকে সলভ করার চেষ্টা করি। দেখো, আমরা কি করলাম না, একটা সরলরেখা নিলাম, একটা বিন্দু এ 1 2 3, আর একটা বিন্দু বি যেটা হচ্ছে 4 5 6, আর একটা বিন্দু সি যেটা হচ্ছে 7 8 9। পরীক্ষার হলে আমি আছি, আমার কোনো ফর্মুলা মনে নেই, কিন্তু এটা সমরেখ বলে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি কি করব না, আমি যেটা করব যে এ বি এর ডিআরএস বের করব, ডিআরএস অফ এ বি এটা বের করব। তাহলে কি বেরোবে না, 4 মাইনাস 1, 4 মাইনাস 1 মানে 3, এটাও 3 আর এটাও 3। এবার লিখব ডিআরএস অফ বিসি, 7 মাইনাস 4 3, 8 মাইনাস 5 3, 9 মাইনাস 6 3। এইটাকে আমরা ধরে নেব A1 B1 C1 ধরি, আর এইটা ধরবো A2 B2 C2 ধরি। এখন স্পষ্টতই বা এখন পাকা নয়, স্পষ্টতই লিখো বা ক্লিয়ারলি A1 বাই A2 মানে 1 বাই 1, B1 বাই B2 1 বাই 1 মানে 3 বাই 3, মানে কাটাকুটি করলে 1 বাই 1, C1 বাই C2 3 বাই 3 কাটাকুটি করলে 1 বাই 1। অর্থাৎ স্পষ্টতই A1 বাই A2 is equal to B1 by B2 is equal to C1 by C2। অতএব
এ বি এবং বিসি, যেহেতু এরা সমানুপাতি অতএব এরা সমরেখ, মানে একই রেখার উপর অবস্থিত। মানে কেন একই রেখার উপর অবস্থিত? কারণ এর এর আর এর একটা কমন পয়েন্ট আছে, এই বি বিন্দুটা কমন পয়েন্ট, একটা কমন পয়েন্ট থাকতে হবে এবং তাদের ডিআরএসটা সমানুপাতি হতে হবে, তবে গিয়ে তারা একই রেখার উপর অবস্থিত হবে। এবং এইটা এর একটি সাধারণ বিন্দু বি, এখানেও বি আছে, এখানেও বি আছে, একটি সাধারণ বিন্দু বি আছে এবং তাদের ডিআরএস গুলি সমানুপাতি, এবং তাদের ডিআরএস গুলি সমানুপাতি। যেহেতু তাদের ডিআরএস গুলি সমানুপাতি এবং যেহেতু তাদের ডিআরএস গুলি সমানুপাতি এবং তাদের একটি সাধারণ বিন্দু আছে, অতএব এ বি এবং বিসি একই রেখায় অবস্থিত। যেহেতু একই রেখায় অবস্থিত অতএব এ বি সি সমরেখ। ব্যাস, প্রমাণিত হয়ে গেল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো ভিডিওটা পজ করে লিখে নাও। এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষাতে, বিশেষ করে শর্ট কোশ্চেন এখান থেকে দিয়ে দেয় অনেক সময়। তাহলে আমরা আজকে সরলরেখা, ত্রিমাত্রিক দেশে সরলরেখা, তার যেটা ফার্স্ট অনুশীলনী যেটা আছে, আমরা তার থিওরিটা কমপ্লিট করলাম। এরপর আমরা অনুশীলনীর অঙ্কগুলো নিজেরা করব, খুবই ইজি আছে। এর অনুশীলনীতে প্রত্যেকটা অঙ্ক খুব সোজা আছে। তোমরা এর উদাহরণের অঙ্কগুলো একটু দেখে নাও, তারপর অনুশীলনীর অঙ্কে হাত দেবে। আশা করি তোমরা সবগুলো পেরে যাবে। যদি কোনো একটা দুটো আটকায় তো আমাকে জানাবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো ঠিক আছে, ভালো করে এটা প্র্যাকটিস করো। তবে এক একটা জিনিস না বুঝতে পারলে এটাকে দুবার তিনবার দেখবে, তাহলে দেখবে বুঝতে পারছো তোমরা। যেহেতু 3Dর কোশ্চেন, অতএব এটা ভালো করে একটু দেখতে হবে তোমাদের, নাহলে বুঝতে পারা অসুবিধে। তো ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো, অনুশীলনের অঙ্কগুলো করো। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।